কেমন আছেন? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে বাইরে থেকে সাউন্ড আসছে, তো আপনারা একটু মিউট রাখবেন কষ্ট করে। আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে বা কোনো কথা বলার থাকলে তখন একটু আনমিউট করে নেবেন। ঠিক আছে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? রুমাইয়া পিঙ্কি, এত অধৈর্য হলে হবে? সব জায়গায় মেসেজ দিচ্ছেন ক্লাস হবে না, ক্লাস হবে না। মাত্র তো 9টা বাজলো, 9টা 5 বাজে মাত্র। ক্লাস যদি না হয় আপনাদের, সেটা আমি আগে থেকে জানিয়ে দিব, ঠিক আছে? যেদিন ক্লাস হবে না সেদিন আমি আগে থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেবো যে আজকে ক্লাস হবে না, আজকের ক্লাস অন্য একদিন হবে অথবা অন্য সপ্তাহে হবে। বাট জি যদি স্যার। আমি কোনো নোটিশ না দিই, যদি কিছু না জানাই, তাহলে এটা আপনারা শিওর ধরে রাখেন যে ক্লাস হবে। তো সেটা দুই স্যার, চার মিনিট কালকে দেরি তো হতে পারে, কিন্তু ক্লাস কালকে তো হবে। মানে লাস্ট পর্যন্ত আমি ছিলাম না, তো আমাকে হঠাৎ করে আমি বের হয়ে গেলাম, তারপরে আর ঢুকতে পারলাম না। তো জানি না আর কি। ঠিক আছে, এখন জানিয়ে দিলাম। ক্লাস না হলে আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ওকে? জি স্যার। ঠিক আছে। আহ তো ক্লাসে কতজন আসছেন? 26 জন দেখছি, তার মানে 24 জন আছেন এখন। আচ্ছা, আপনাদের ব্যাচে টোটাল স্টুডেন্ট 49 জন। ঠিক আছে। তা আমি আশা করব যে একটা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন ক্লাসে থাকে, ক্লাস করে। যেহেতু আপনাদের রাত 9টায় ক্লাস, এখন এই সময় তো বাইরের কাজ খুব একটা বেশি থাকে না মানুষের, তো অনেকেই এই সময়টা ফ্রি থাকেন। তো আমি আশা করব আপনারা রেগুলার ক্লাসটা করবেন। আচ্ছা, পাসকোড ভুল দেখাচ্ছি আমি। 260323। আমি কি দিয়েছিলাম ওখানে? আচ্ছা, একটু দেখে চেক করি। না, পাসকোড তো ঠিক আছে। 260323। এটাই তো দিয়েছিলাম আমি। ওকে। ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি এখন। আহ, যারা ক্লাসে উপস্থিত হয়েছেন, তো আচ্ছা, আমার কথা কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন বা ভিডিও দেখা যাচ্ছে পরিষ্কার? জি স্যার স্যার। ক্লিয়ারলি স্যার। যাচ্ছে। ওকে, ঠিক আছে। আহ, গতকাল যে বিষয়গুলো আপনাদের শিখিয়েছি ওটা ছিল একদম বেসিক কিছু কনসেপ্ট, বেসিক ধারণা ড্রয়িং এর। ওটাকে বেসিক, আপনারা গ্রামারও বলতে পারেন। ড্রয়িং এর ব্যাকগ্রাউন্ড, ড্রয়িং এর গ্রামার। তো আজকে থেকে আমরা শুরু করব আউটলাইন। আপনাদের সবার সামনে কি খাতা পেন্সিল বা খাতা কলম আছে? জি স্যার আছে। জি স্যার। আচ্ছা। ঠিক আছে। তো আপনারা আজকে তারিখও দিতে পারেন উপরে, প্রতিটা ক্লাসের আপনারা তারিখ দিয়ে রাখতে পারেন, এটা আপনাদের জন্য একটা ভালো হবে যে কোন তারিখে কোন ক্লাস করছেন আপনারা। খাতার উপরে একপাশে তারিখটা লেখেন, আজকে তারিখটা লিখে তারিখ এবং বারও লিখতে পারেন খাতার উপরে একটা সাইডে। আজকে কয় তারিখ কি বার এবং আজকে টপিক কি, প্রতিটা ক্লাসে আপনারা এটা করতে পারেন যে আজকে কয় তারিখ কি বার এবং আজকে কোন টপিকের উপর ক্লাস হচ্ছে, কি শিখছেন আপনারা। ঠিক আছে, আপনারা আপনারা লেখেন যে আজকে টপিকের নাম হচ্ছে আউটলাইন। আউটলাইন। জি স্যার লিখছি। ওকে। তো আজকে টপিকের নাম হচ্ছে আউটলাইন। এখন আমি আপনাদের আহ, কয়েকটা জিনিস লিখতে দিব। আজকে একটু লিখতে হবে, অন্যদিন গতকালকে কিছু লেখাইনি আমি, আজকে আপনাদের একটু লিখতে হবে একটা বিষয়। ঠিক আছে, আমি বলি। প্রথমে আপনারা একটা পয়েন্ট হিসেবে লিখবেন, যে আমরা পরীক্ষার খাতায় যেমন যে পয়েন্ট আকারে লিখতাম না, যে 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর পয়েন্ট এটা, আপনারা ওটা অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারেন বা নাম্বারিং করে 1 2 3 4 1 2 3 4 নাম্বার লিখতে পারেন, পয়েন্ট করে করে লেখেন। প্রথম লাইনটা লিখবেন যে, আচ্ছা আমি বলি, আমি আপনাদের
যেটা বলছি, যা আজকে লিখতে দিচ্ছি, এটা কিন্তু আপনাদের নিয়মিত মেনে চলতে হবে। আপনার ড্রয়িং এর সময় এটা মেনে চলতে হবে, তাহলেই কিন্তু আপনার ভালো করতে পারবেন। প্রথম লাইনটা লিখবেন যে কোনো ছবি আঁকার আগে, কোনো ছবি আঁকার আগে কমপক্ষে 5 মিনিট ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। কোনো ছবি আঁকার আগে কমপক্ষে 5 মিনিট ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। লেখা হয়েছে? লেখা হলে আমাকে জানাবেন। Yes, sir. আমি প্রথমে আপনাদের পয়েন্ট গুলো বলবো, তারপর পয়েন্ট গুলো ব্যাখ্যা করবো কিভাবে কি করতে হবে। জি স্যার আমি কি লিখছে। 2 নম্বর পয়েন্টটা বলবো? জি। জি। ওকে, লেখেন ছবি আঁকা শুরু করার আগে কম্পোজিশনটা ভালোভাবে তৈরি করে নিতে হবে, কম্পোজিশনটা বুঝতে হবে। ছবি আঁকা শুরু করার আগে ছবির কম্পোজিশন বা সাবজেক্টের কম্পোজিশনটা বুঝতে হবে, কম্পোজিশন তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের মতো করে লেখেন, ছবি আঁকা শুরু করার আগে সাবজেক্টের কম্পোজিশন তৈরি করে নিতে হবে। আচ্ছা, একটু দেখবেন যে স্যার ক্লাসে এই যদি কেউ জয়েন করতে। কম্পোজিশনটা কি? আমি সব কম্পোজিশনটা বোঝাবো, কি? বললাম তো, আমি সব স্যার বোঝাবো। স্যার শুধু পয়েন্ট গুলো আগে কম্পোজিশন আপনারা লেখেন, আমি প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করবো পরে। আগে সাবজেক্টের কথাগুলো শুনি, কম্পোজিশন। আমরা আগে লিখি, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মেন্টর বা টিচার এগুলো এক্সপ্লেইন করবে। কথার আপনারা মাঝখানে আমরা যারা যদি ভালো কোনো কথা বোঝেন, বলি আপনারা যারা ভালো তাহলে বোঝেন, দেখবেন যে তাহলে ওইটাকে আপনাদের বাধা সৃষ্টি ক্লাসমেট করবে। যারা আছে, ওয়েট, আপনাদের ক্লাসমেট যারা আছে, যারা ক্লাসে জয়েন করতে পারছে না, একটু অসুবিধায় পড়ছে, আপনারা যদি তাদের কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে একটু করবেন। যদি মনে হয় যে সাহায্য করা সম্ভব, তাহলে একটু সাহায্য করবেন, যারা তাতে মানে যাতে হচ্ছে তারা ক্লাসে জয়েন করতে পারে, লাইভ ক্লাসটা করতে পারে। ঠিক আছে? স্যার, হ্যাঁ, হ্যাঁ। ছবি আঁকা শুরু করার আগে তারপরে কি বলছেন? তারপর বলছি যে কম্পোজিশন তৈরি করে নিতে হবে, কম্পোজিশন তৈরি করে নিতে হবে, তৈরি করতে হবে। 2-3 জন ক্লাসে জয়েন করতে পারছে না, আমি কিভাবে সাহায্য করতে পারি ওনাদের? কি আসছে? আচ্ছা, ওনারা সাইন ইনও করেনি, কি একটা অবস্থা। স্যার ওনারা তো জুম ক্লাসের আগে থেকে জুমের ইয়েটা সাইন করে নাই, সাইন করে নাই। হুম। আসলে একটা বিষয় কি, আমাদের না জীবনে একটু সিরিয়াস হতে হয় কিছু কিছু ক্ষেত্রে। একটু সিরিয়াস না হলে আসলে হয় না। আমার, আমি জানি আমার রাত 9টা থেকে ক্লাস, তাহলে আমার ক্লাসের আগে প্রিপারেশন নিতে হবে, আমার কি কি লাগবে, কিভাবে কি করতে হবে, এটা ফুল একটা সেট আপ রেডি করা দরকার। তো অবশ্যই স্যার। আমি আমি আমার আশেপাশের কিছু মানুষ দেখি এরকম, যারা জীবনে কোনো কিছু নিয়ে সিরিয়াস না, যে তাদের নেক্সট টাইম একটা কাজ করতে হবে বা একটু পরে একটা কাজ করতে হবে, ওই মানে সেটাতে গায়ে লাগায় না। এই এই বিষয়টা আমার আবার ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমার ভিতরে কিন্তু কি কি বলেন তো, ওই যে বলে না যে ভিতরে জ্বালা পোড়া শুরু হয় বা একটা জ্বালা ধরে যায় গায়ে, আমার না ওইরকম হয় যে মাথার উপর যদি কোনো একটা দায়িত্ব থাকে, কোনো একটা প্রেশার থাকে, তাহলে ওইটার কখনো আমার হেলাফেলা করার সুযোগ থাকে না। আমার ওইটা ওইটা নিয়ে ভাবতে হয়, ওটা নিয়ে কাজ করতে হয়। মনে করেন যে আমি আগামীকাল কোথাও যাব, তো ওইটার জন্য আমার আজকে থেকে প্রিপারেশন শুরু হয়, যে আমার সকালে উঠতে হবে, বা আমি অ্যালার্ম দিয়ে রাখি, অথবা আমার কখন বের হব, কখন কি করব, ফুল একটা সেট আপ রেডি থাকে আমার সবকিছু। আচ্ছা, যাই হোক। এখন যারা ক্লাসে জয়েন করতে পারছেন না, আমি তো এই মুহূর্তে কোনো কিছু করতে পারছি না, যদি আপনারা কোনোভাবে সাহায্য করতে পারেন তাহলে দেখেন, যদি সাহায্য করা সম্ভব হয়। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি আবার। আপনাদের পয়েন্ট কয়টা বলেছি আমি? 2টা না? জি স্যার দুইটা। এবার 3 নম্বর পয়েন্টে লেখেন যে সাবজেক্টের অ্যাঙ্গেল এবং পজিশন বুঝতে হবে। সাবজেক্টের অ্যাঙ্গেল এবং পজিশন, সাবজেক্টের অ্যাঙ্গেল এবং পজিশন বুঝে নিতে হবে।
লেখা হলে আমাকে একটু জানাবেন, আমি পরের পয়েন্টে চলে যাবো। জি স্যার, লিখছি। স্যার, বলেন। সাবজেক্টের অ্যাঙ্গেল ও তারপরে অ্যাঙ্গেল ও পজিশন। অ্যাঙ্গেল ও পজিশন। পজিশনটা আমরা সবাই বুঝি, তাই না? জি স্যার। মানে কে কোন পজিশনে আছে, কে কোন পজিশনে বসে আছে, কোন পজিশনে দাঁড়িয়ে আছে, কোন পজিশনে হেলান দিয়ে আছে, এই যে এইগুলাই। তাহলে সাবজেক্টের অ্যাঙ্গেল এবং পজিশন ভালোভাবে বুঝে নিতে হবে। লেখা হলে আমাকে একটু জানান। স্যার হয়েছে। ওকে, পরের পয়েন্টে যাব। জি স্যার। যদি কয়টা সম্ভব পয়েন্ট হয়েছে, হয় তাহলে তিনটা আপনিও না যদি চারটা? একটু লিখে দিতেন, তাহলে মনে হয় কারো কেউ প্রশ্ন করতো না। কেউ একজন ভালো করে লেখেন। আমি জানি আপনাদের ভিতরে অনেকে রাইটিং স্কিল অনেক ভালো। আপনারা লিখে ওই ওই পেজের ছবিটা গ্রুপে দিয়ে দিন লেখা শেষ হলে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে লেখেন, সাবজেক্টকে প্রধানত দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। আমি প্রতিটা পয়েন্ট আবার আপনাদের ব্যাখ্যা করে বোঝাবো, এখান থেকে ফোন থেকে রেফারেন্স দিয়ে বোঝাবো, সমস্যা নেই। লেখেন, সাবজেক্টকে প্রধানত দুই ভাগে ভাগ করে নিতে হবে। লেখা জি হয়েছে? স্যার, লিখছি। ঠিক আছে, পরের পয়েন্টটা লেখেন, প্রথমে সাবজেক্টের দৈর্ঘ্যের অংশ ভাগ করতে হবে, তারপর প্রস্থ। লেখেন, প্রথমে সাবজেক্টের দৈর্ঘ্যের অংশ ভাগ করে নিতে হবে, তারপর প্রস্থ ভাগ করতে হবে। দৈর্ঘ্য। আপনাদের মধ্যে যার হ্যান্ডরাইটিং ভালো এবং ক্লিয়ার বোঝা যাবে লেখাগুলো, এরকম কেউ লেখা হয়ে গেলে গ্রুপে ছবিটা দিয়ে দিন। সবাই লিখছে মোটামুটি, তারপরে ছবিটা গ্রুপে শেয়ার করবেন। লেখা হয়েছে এটুকু? দৈর্ঘ্য অংশ ভাগ করে নিতে হবে, তারপর কি? তারপর প্রস্থ ভাগ করতে হবে। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে আমরা সবাই জানি যে এটা হচ্ছে দৈর্ঘ্য, সাবজেক্টের দৈর্ঘ্য হচ্ছে এটা, এই যে লম্বার দিকটা। প্রথমে এই লম্বার দিকটা ভাগ করে নিব, তারপরে যে আড়ে প্রস্থর দিকটা আমরা ভাগ করে নেব। লেখা হয়েছে? জি স্যার। জি স্যার, স্যার। লিখে হয়েছে। তারপর লেখেন, পয়েন্ট কয়টা হয়েছে, 4টা না 5টা? 5টা। 5টা স্যার। 6 নম্বর পয়েন্ট লেখেন যে সম্পূর্ণ সাবজেক্টটা ভাগ করার পর আমরা মূল আউটলাইন শুরু করব, বা মূল আউটলাইন শুরু করতে হবে। সম্পূর্ণ সাবজেক্টটা কয়েকটা অংশে বা কয়েকটা ভাগে ভাগ করার পর, সম্পূর্ণ সাবজেক্টটা কয়েকটা ভাগে ভাগ করার পর আমরা মূল আউটলাইন শুরু করব, অথবা মূল আউটলাইন শুরু করতে হবে। উম, স্যার একটু বললে ভালো হয়, এটা একটু বললে ভালো হয়, যে এখন বললেন সেটা। স্যার, আবার একটু কোনটা মানে যদি আবার? বলেন। আচ্ছা, আমি আমি বলছি শুনুন। আপনাদের কি একজনের কি এমন কেউ আছেন যে পুরো সম্পূর্ণ লেখা হয়ে গেছে, লিখতে জি, পেরেছেন সম্পূর্ণ? সম্পূর্ণ সাবজেক্টটা কয়েকটা ভাগে ভাগ করার পর মূল আউটলাইন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এই 6টা পয়েন্ট লেখা হয়ে গেছে, এমন কেউ আছেন 6টা পয়েন্টই লেখা হয়েছে? জি স্যার, জি, আছে। লেখা হচ্ছে। স্যার, হচ্ছে। তাহলে আপনারা একটু কষ্ট করে ছবি তুলে একটু গ্রুপে দিয়ে দেন, আপনাদের আলোচনা গ্রুপে। ঠিক আছে।
খাতার ছবিটা তুলে একটা আলোচনা গ্রুপে দিয়ে দেন, যাদের এখনো লেখা হয়নি আপনারা দেখে দেখে লিখে ফেলেন। আমি কি এবার পয়েন্টগুলো ব্যাখ্যায় যেতে পারি নাকি আরেকটু ওয়েট করবো আপনাদের জন্য? আসসালামু আলাইকুম স্যার, আমি আফরান জুমাইশা বলছি। আম, কোন পয়েন্ট গুলোর কথা বলছেন আপনি? উম, আপনি কি পরে জয়েন করেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার একটু প্রবলেম ছিল তো নেটওয়ার্কে, তার জন্য একটু দেরি ঠিক হয়ে আছে, গেছে। আপনি একটু পয়েন্ট খেয়াল গুলো করে দেখেন, দেখেন আলোচনা আলোচনা গ্রুপে দিয়েছি আলোচনা আমি। হ্যাঁ হ্যাঁ, পয়েন্ট গুলো ওই আমি ছবি আলোচনা গ্রুপে দিয়েছি, ওখান থেকে দেখে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওখান থেকে দেখে দেখে একটু ঠিক আছে পয়েন্টগুলো তুলে স্যার। নেন। তো পয়েন্টটা পরে তুললেও ঠিক তো কোনো আছে। সমস্যা নেই, আমি এখন মূল আলোচনায় আসি, ঠিক আছে? পয়েন্টটা আপনি সময় করে তুলে নিন, সমস্যা নেই। ঠিক আছে। ক্লাসে যারা ঢুকতে পারছিল না, বলছিল যে ক্লাসে জয়েন করা হচ্ছে না, জয়েন করা যাচ্ছে না, তারা কি ক্লাসে জয়েন করতে পারছে? জয়েন করতে পেরেছে সবাই? জি স্যার। আচ্ছা, আমি আজকে ক্লাসের পরে আরেকবার দেখবো, মানে যারা আজকে সমস্যার কথা বলেছে আমি ক্লাসের পরে আরেকবার দেখবো ওনাদের কি সমস্যা হচ্ছে, ওটা সমাধান কিভাবে করা যায়। তো আজকে যেহেতু ক্লাস চলমান, এখন আসলে আমি তো ক্লাস বাদ দিয়ে আসলে ওখানে যেতে পারছি না। ঠিক আছে, আমি মূল আলোচনায় আসি। প্রথম পয়েন্টটা ছিল যে কোনো ছবি আঁকা শুরু করার আগে কমপক্ষে 5 মিনিট, ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমি আপনাদের যে যে 6টা পয়েন্ট এখন দিলাম, এই 6টা পয়েন্টের ভিতরেই সবকিছু আছে, ড্রয়িং এর একদম আউটলাইনের A to Z সব আছে 6টা পয়েন্টের ভিতরে। এই 6টা পয়েন্ট যদি আপনারা খুব ভালো করে বুঝতে পারেন, আহ তারপর যদি উম, এই পয়েন্টে যা লেখা আছে, যা আপনারা নিজেরা এখন লিখলেন, যদি এই নির্দেশনা অনুযায়ী আপনারা এগোতে পারেন, দেখবেন যে আপনাদের সবকিছু অনেক সহজ হয়ে যাচ্ছে। এখানে অনেকে আছেন যে একদম প্রথম আঁকা শুরু করছেন, আর কিছুই আঁকতে পারেন না। তো সবার কথা মাথায় রেখে আমি আমার কোর্সটা সাজাই, আমি ক্লাসটা সেভাবে শুরু করি যাতে একদম মানে বিষয়টা কি, আমি এমন ভাবে শেখাই যারা কখনোই কিছু পারে না তাদেরও অনেক উপকারে আসে, এবং যারা বেশ কিছু আগে থেকেই পারতেন তাদের কাছেও বিষয়টা নতুন লাগে। আমি এখন যেগুলো শেখাচ্ছি, যে পয়েন্টগুলো শেখাচ্ছি, এগুলো হয়তো অনেকে আপনারা জানতেন না। আবার যারা কখনোই আঁকতে পারেন না তাদের জন্য এগুলো দরকারি। আমাকে একজন পার্সোনালি মেসেজ দিচ্ছে, জয়েন করতে পারছি না। দুইজন দিছে, দুইজন লিখছে জয়েন করতে পারছি না। বেশি একটু মুশকিল হয়ে গেল। আচ্ছা, আপনার তোমার কিছু করার নেই। তো প্রথম পয়েন্টে আসি, কোন ছবি আঁকার আগে কমপক্ষে 5 মিনিট ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এখন 5 মিনিট আমি একটা আনুমানিক সময় বললাম, যে 5 মিনিট, আপনারা তার থেকে কমও করতে পারেন, বেশিও করতে পারেন। আপনার যতটুকু সময় পর্যবেক্ষণ করলে মনে হয় যে না আমার মোটামুটি সবকিছু দেখা শেষ, বোঝা শেষ, ততটুকুই করবেন। ছবিটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে আপনাদের 6টা পয়েন্ট আমি এখান থেকে আপনাদের বুঝিয়ে দেব, এবং এই 6টা পয়েন্ট মেনে 6টা পয়েন্ট অনুসরণ করে কিভাবে আউটলাইন করতে হবে সেটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি সরাসরি দেখাবো খাতায় এঁকে। প্রথম কাজটা কি ছিল? প্রথম কাজটা ছিল যে কোনো ছবি আঁকার আগে কমপক্ষে 5 মিনিট বা কিছু সময় ধরে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এখন একটু দেখেন যে পর্যবেক্ষণের ভিতরে আসলে কি কি বিষয় থাকবে, আসলে আমরা যে পর্যবেক্ষণ করব, কি অবজার্ভ করব, অবজারভেশনের বিষয়টা কি থাকবে আমাদের, এটা বুঝতে হবে। শুধু ছবির দিকে তাকিয়ে থাকলাম 5 মিনিট, তাহলে কি হলো? এটা কিন্তু না যে ভালোভাবে পর্যবেক্ষণ করা মানে 5 মিনিট ছবির দিকে তাকিয়ে থাকা, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের এই 5 মিনিট ধরে আমরা কি কি দেখব? মূলত প্রথমে দেখব
দেখেন, প্রথমে আমাদের দেখতে হবে যে যে ছবিটা আমরা আঁকবো, যে সাবজেক্টটা আমরা আঁকবো, সেটাকে মানে সেটার কোন অংশ কতটুকু বড় আছে, কোন অংশ কতটুকু বড়, এর ঠোঁটটা কতটুকু আছে, ঠোঁট এই সাবজেক্ট ঠোঁট ছোট হবে, মাথাটা এরকম আছে, বা লেজটা, লেজের পরিমাণটা কতটুকু আছে, কতটুকু বড় আছে। আর এটা হচ্ছে সম্ভবত আমার মনে হচ্ছে এআই বা ওই টাইপের কিছু একটা দিয়ে করা। কারণ দেখেন, এই যে পায়ের আঙ্গুলের ভিতর দিয়ে গাছের ডাল বেরিয়েছে, এটা তো বাস্তবে সম্ভব হয় না। এটা, যাই হোক, এটা আমাদের বিষয় না। ঠিক আছে, তো যেটা বলছিলাম, যে প্রথমত আমরা দেখবো যে সাবজেক্টটাকে দেখতে হবে যে আহ, কতটুকু বড় আছে, কোন অংশ কতটুকু বড়, কয়টা ভাগে ভাগ করা যায়। এই যে লেজের এখান থেকে এক ভাগ, এখানে এক ভাগ, মাথাটা এক ভাগ, এই বিষয়টা সুন্দর করে বুঝে নিতে হবে। যে আর এটা দ্বিতীয়টা ছিল সাবজেক্টের অ্যাঙ্গেল এবং পজিশন। ওকে, অ্যাঙ্গেল এবং পজিশন ভালো করে বুঝতে হবে। সাবজেক্টের অ্যাঙ্গেল এবং স্যার, পজিশন ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বলেন। ভালোভাবে বোঝা যাচ্ছে না। মানে কোনটা বোঝা যাচ্ছে না? মানে আপনার ক্যামেরাটা একটু জুম করলে ভালো হয়। আপনারা ফোন কি সোজা করে রেখেছেন, নাকি ল্যান্ডস্কেপ মানে আড় করে রেখেছেন ডিভাইস গুলো? আপনাদের ফোনগুলো সোজা রাখার দরকার নেই, ফোনটা এইভাবে রাখবেন, এরকম করে এইভাবে রাখবেন, এই যে এইভাবে রাখবেন, দেখেন আমি যেভাবে রেখেছি এখন, এইভাবে দেখবেন। ঠিক আছে। 1 মিনিট। ওকে, তো যেটা আসলে বলছিলাম, ফোন তো আরো কাছে নেওয়ার বা আরো জুম করার তো আসলে দরকার হয় না, আমার তো মনে হয় যে যথেষ্ট ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা। বাকিটা কি দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম ক্লিয়ার। জি হুম। স্যার। দ্বিতীয় পয়েন্টে ছিল সাবজেক্টের অ্যাঙ্গেল এবং পজিশন ভালোভাবে বুঝে নিতে হবে, ভালোভাবেই বুঝে নিতে হবে অ্যাঙ্গেল এবং পজিশন। এখন আপনাদের বুঝতে হবে যে স্যার, একটা কিসের প্রশ্ন অ্যাঙ্গেল, ছিল। কেমন অ্যাঙ্গেল এবং কিসের পজিশন, কেমন পজিশন। আমরা অ্যাঙ্গেল বলতে বুঝবো যে সাবজেক্টটা কোন দিকে বাঁকা আছে, সাবজেক্টের কোন অংশ কোন দিকে বাঁকা। পুরো বডিটা এইভাবে বাঁকা আছে, এই অ্যাঙ্গেলে বাঁকা আছে, পা পাটা এই অ্যাঙ্গেলে বাঁকা আছে, ডালটা এই অ্যাঙ্গেলে বাঁকা আছে, এই ডালটা এই অ্যাঙ্গেলে বাঁকা আছে। তাহলে আমাদের এই অ্যাঙ্গেল গুলো বুঝতে হবে যে আমরা যে সাবজেক্টটা আঁকবো, যে সাবজেক্টটা আমরা ড্র করব, সেখানে মেইন যে সাবজেক্টের মেইন বডিটা কোন অ্যাঙ্গেলে বাঁকা আছে, কোন দিকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার অনেক স্টুডেন্ট প্রথম দিকে এই ভুলটা করে ফেলেন, আমি দেখেছি এর আগে, যে সাবজেক্টটা দেখা যাচ্ছে পাখিটা তো বাম দিকে বাঁকা, তাই না, মাথাটা বাম দিকে, লেজটা ডান দিকে এরকম আছে, মাথা বামে লেজ ডানে। কিন্তু আমার অনেক স্টুডেন্ট প্রথম দিকে কেমন করে যে এই ধরনের কিছু আঁকতে গেলে পুরো সোজা করে ফেলে, মাথা উপরে লেজটা নিচে, অথবা আরো বেশি বাঁকা, মাথা এখানে লেজটা ডান দিকে চলে আসে আরো। তো এই অ্যাঙ্গেল বিষয়টা বোঝা, অ্যাঙ্গেল বুঝতে পারা খুবই দরকার। তাহলে আমাদের বুঝতে হবে যে সাবজেক্টটা কোন অ্যাঙ্গেলে বাঁকা আছে, কোন অ্যাঙ্গেলে। সরাসরি আপনাদের দেখাই। আচ্ছা, এই যে দেখেন এটা না, এই যে এরকম নড়াচড়া করছে, আমি তো টেবিলের উপর রাখি না, আমি ইজেলের উপরে রাখি। এটা যেহেতু স্টিলের একটা ইজেল, এটা নাটটা লুজ লুজ হয়ে গেছে গতকাল থেকে। তো অনেক চেষ্টা করে আমি এটা ঠিক করতে পারিনি, তো একটু সমস্যা আছে এটা নিয়ে। যাই হোক, তো একটু দেখেন আপনারা। প্রথমত আমরা কি করব, সাবজেক্টটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করব। কি কি পর্যবেক্ষণ করতে হবে সেটা তো আমি আপনাদের বোঝালাম, তাই না? কি কি পর্যবেক্ষণ করতে হবে সেটা আমি বলেছি অলরেডি। তো দেখেন, তারপর আমরা কি করব,
সাবজেক্টটা যে অ্যাঙ্গেলে বাঁকা আছে, সাবজেক্টটা যে অ্যাঙ্গেলে বাঁকা আছে সেই অ্যাঙ্গেল, সেই বরাবর আমরা একটা দাগ দিব। এটা প্রত্যেকটা আউটলাইনের সময়, প্রত্যেকটা ড্রয়িং এ করতে হবে। একটু খেয়াল করে দেখেন যে যেদিকে বাঁকা আছে ওই বরাবর একটা দাগ দিচ্ছি আমি। না, আপনাদের আজকেও আঁকতে হবে না, আপনারা একটু দেখেন। আপনাদের সব থেকে বেশি ভালো হয় এরপর থেকে আঁকেন। এখন এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ, এখন আমার সাথে আঁকতে গেলে আপনারা আমার কথাগুলো মিস করবেন। এর থেকে ভালো হয় যে আপনারা ক্লাসটা ভালো করে করেন। আর আমি এই রেফারেন্স গুলো আপনাদের দিয়ে দিব, আমাকে একটু মনে করিয়ে দেন ক্লাসের পরে যে আমি আপনাদের ক্লাসে যে রেফারেন্স গুলো থেকে আপনাদের শেখাচ্ছি সেগুলো যেন আমি আপনাদের দিয়ে দিই। আমি তো অনেক সময় ভুলে যাই, আরো অনেক ব্যাচ থাকে, অনেক কাজ থাকে আমার। আমাকে একটু মনে করিয়ে দিবেন যে আপনাদের রেফারেন্সটা দিতে হবে। তো রেফারেন্স দিলে আপনারা সেভাবে নিজের মতো করে এঁকে এঁকে ফেলতে পারবেন। আর ক্লাস হয়ে গেলে ক্লাসের পরে ওই যে রেকর্ডেড ক্লাসটা দেখেও আপনারা প্র্যাকটিস করবেন। তো যেটা বলছিলাম, দেখেন, একজন জিজ্ঞাসা করছে কম্পোজিশনটা কি, ওটা বলবো আমি, এক এক করে আসি। ধরে নিলাম যে এই যে আচ্ছা আমি আগে একটু বলে দিই। কম্পোজিশনটা হচ্ছে আহ একটা ড্রয়িং এর পুরো একটা সেটআপ তৈরি করা খাতার উপরে, যে পাখিটা যে আমি আঁকবো, পাখির মাথাটা কোথায় থাকবে, বা লেজটা কোন পর্যন্ত আসবে, ডালটা কোন পর্যন্ত যাবে, এই টোটাল যে সেট সেট করে নেওয়া, আর একটা মাইন্ড সেট আপ করে নেওয়া যে কোন পয়েন্টটা কোন কোন অংশে থাকবে, কোন জিনিসটা কোন জায়গায় থাকবে। একটু খেয়াল করে দেখেন যে পাখির মাথাটা বামে আছে, লেজটা ডানে। এখন আমরা যদি মাথাটা এই জায়গা থেকে শুরু করি, খেয়াল করবেন যদি এখান থেকে শুরু করি, তাও যেহেতু লেজটা ডানে আমাদের এই পাশে জায়গা লাগবে, এখানে আমার ধরবে। বাট যদি এরকম না হয়, যদি আমরা একদম এখান থেকে মাথাটা শুরু করি, তাহলে কিন্তু বাইরে চলে যাবে, খাতার মধ্যে ধরবে না। এই যে বিষয়টা, যে আমাদের একটা ছবি কোন জায়গা থেকে আঁকা শেষ শুরু করলে কোথায় এসে শেষ হবে, এবং এতটুকু জায়গার ভিতরে ধরানোর জন্য আমার কোন জায়গা থেকে আঁকাটা শুরু করতে হবে, এই টোটাল যে একটা মাইন্ড সেট আপ করে, টোটাল বিষয়টা একটা একটা পরিকল্পনা করা, এটাকে আমরা বলতে পারি ড্রয়িং এর কম্পোজিশন। আপনাদেরকে ক্লিয়ার হয়েছে কম্পোজিশন বিষয়টা কি? জি স্যার। বাকিরা কি বোঝেননি কেউ? জি স্যার, বুঝেছি। জি জি স্যার। স্যার, বুঝছি। এর পরের পয়েন্টটা কি ছিল? সম্পূর্ণ সাবজেক্টটাকে প্রধানত দুইটা অংশে ভাগ করে নেওয়া, তাই না? একটা অংশ হচ্ছে এই যে লম্বাই, একটা হচ্ছে লম্বায় ভাগ করা, মানে লম্বার দিকে একটা দাগ দিব। আর একটা হচ্ছে চওড়া আড়ে, এই যে একটু বুঝেন আপনারা, এই যে দুইটা দাগ দিলাম। এখন আমাদের এই যে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা প্রস্থ, সাবজেক্টের এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তো যদি এরকম হয় তাহলে উম আমি কি বলেছিলাম যে প্রথমে দৈর্ঘ্য ভাগ করতে হবে, তাই না? হুম। আপনাদের কি ঘুম লাগছে নাকি ক্লাসে বিরক্ত লাগছে, কোনটা? জি না স্যার। জি না স্যার, মনোযোগ সহকারে দেখছি। খেয়াল করেন, দৈর্ঘ্যটাকে ভাগ করে নিচ্ছি। মাথার এই যে রাউন্ড আছে, এখানে আমি একটা দাগ দিলাম, যে ধরলাম পাখির মাথাটা এখান এই পর্যন্ত যাবে। এখন চোখের আন্দাজে এই আন্দাজটা কিভাবে করতে হবে, মাপটা কিভাবে নিতে হবে, মাপ নেওয়ার প্র্যাকটিস কিভাবে করতে হবে, এটা আমি আপনাদের শেখাবো পরে। এই জায়গা থেকে ধরলাম এই যে সাদা একটা দাগ আছে, সাদা একটা দাগ ধরলাম, মাথার ওখান থেকে সাদা দাগের দূরত্ব এতটুকু। এবার এই যে সাদা দাগ থেকে উম এই দাগ থেকে এই যে ডানা পর্যন্ত, ডানা পর্যন্ত এই যে পাখির যে পালকটা আছে, একদম এই যে সাদা দাগ থেকে এই পর্যন্ত, সাদা দাগ থেকে এই পর্যন্ত ধরলাম দূরত্ব এতটুকু। তারপর একটু দেখি, আচ্ছা না না, বেশি চলে আসছে তো। এখান থেকে এতটুকু হলে এখান থেকে আসবে, এখান থেকে জি, উম, বেশি বড় হয়ে গেছে। মোটামুটি এতটুকু। এই যে মাপটা আমি কিভাবে নিচ্ছি এটা আমি আপনাদের পরে শেখাবো, হতাশ হওয়ার দরকার নাই। যে আপনারা এই মাপটা কিভাবে বুঝবেন এটা ভেবে হতাশ হতে হবে না, আমি শেখাবো আপনাদের। আগে দেখেন, আমি দৈর্ঘ্যটা ভাগ করে নিচ্ছি। এখান থেকে এই যে এই পর্যন্ত,
ধরলাম এতটুকু হবে, যে এখান থেকে এই দূরত্বটা ধরলাম এখান থেকে এতটুকু। তারপর এটা যদি হয়, এটা আল্লাহ গো, যদি এই পর্যন্ত আসে, বুকটা ব্যথা হয়ে গেছে কেমনে উইয়া থাকতে থাকতে। মা গো। মা গো। প্লিজ মিউট করেন, সবাই প্লিজ মিউট করেন। ওকে দেখেন, এই যে এর ডানা বা পালকের শেষ অংশটা ধরলাম এই পর্যন্ত, ঠিক আছে? তো এখন এখান থেকে লেজের শেষ প্রান্তে দূরত্ব ধরলাম এতটুকু, এখান থেকে মোটামুটি এতটুকু ধরলাম, এই যে। তাহলে এই দাগের মাধ্যমে আমরা পুরো একটা মাপ পেয়ে গেলাম যে পাখিটা এখান থেকে এতটুকু বড়। আমরা একটু দেখি যে আসলেই ঠিকঠাক হচ্ছে কিনা, বা অতটুকু ওইরকম বড় হবে কিনা। এখান থেকে এই পর্যন্ত, এই যে দেখেন, আমি একজনকে মিউট করলাম ক্লাস বাদ দিয়ে, আবারও কথা হচ্ছে। এই যে দেখেন, একটু ভালো করে দেখেন, এই যে মাথা থেকে পাখির মাথার অংশ দূরত্ব, আর এখানেও দেখেন মাথা থেকে লেজের দূরত্ব প্রায় মিলে গেছে, তাই না দূরত্বটা? জি স্যার, জি মিলেছে। স্যার। এখন জি স্যার। এটা ছিল আমাদের দৈর্ঘ্যটাকে ভাগ করে নেওয়া। দৈর্ঘ্যের কি কি অংশ আমরা ভাগ করলাম, এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দৈর্ঘ্যটার কি কি অংশ, যেমন মাথার অংশটা ভাগ করে নিলাম এখান থেকে এতটুকু, এখান থেকে পালকের অংশ ডানার অংশটা ভাগ করে নিলাম, এখান থেকে লেজের অংশটা ভাগ করে নিলাম। পরবর্তীতে আমাদের কাজটা কি হতে পারে, এর এই যে পেট থেকে পিঠের অংশ, মানে এই যে সামনের দিক থেকে বুকের দিক থেকে পিঠের অংশ, টোটাল এই যে বড় যে জায়গাটা আছে, সবসময় মনে রাখতে হবে, প্রস্থে যখন ভাগ করবো তখন বড় অংশটাকে আমরা ধরবো। এই যে বড় অংশ এটা আছে, তো এটাকে আমরা এখান থেকে মোটামুটি এতটুকু ধরতে পারি, আপাতত এই রাখি। পরবর্তীতে আমাদের চেঞ্জ হতে পারে, মাপটা পরবর্তীতে পরিবর্তন হতে পারে পরিবর্তিত। তো এই যে দেখেন, আপনারা একটু দেখতে পাচ্ছেন এই বিষয়টা, যে পাখিটা যে অ্যাঙ্গেলে বসে আছে এটা কিন্তু শেপটা এরকম চলে আসছে, তাই না? এটা কিন্তু ওই জি দিকেই বাঁকা স্যার। হয়ে আছে, এই দাগটাও। জি স্যার। এবার আহ ঠিক আছে, আমি একটু দেখাই আপনাদের। যখন আমাদের মোটামুটি একটু ভাগ করা হয়ে গেল, জাস্ট এইটুকু ভাগ করলে আমাদের জন্য যথেষ্ট, আর বেশি ভাগ করার দরকার নেই। তো এবার আমরা লাস্ট পয়েন্ট কি ছিল, যে সব ভাগ করা হয়ে গেলে আমরা আউটলাইনটা শুরু করতে পারি, তাই না? তাই ছিল তো, নাকি অন্য কিছু? জি স্যার, এটা ছিল। স্যার, হ্যাঁ বলেন। আপনার সাথে সাথে কি আমরা আঁকবো? না, এখন আঁকতে হবে না। ক্লাসে রেকর্ডিং থাকবে, রেকর্ড দেখে পরবর্তীতে আঁকবেন, আমি রেফারেন্স দিয়ে দেবো। আর কবে থেকে আঁকতে হবে, কখন আঁকতে হবে সেটা আমি জানিয়ে দেবো। এই প্রথম দিকের ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনারা আঁকতে গেলে আমার ক্লাসে মনোযোগ থাকবে না, আপনাদের ড্রয়িং এ মনোযোগ চলে যাবে সম্পূর্ণ। দেখেন, আমি এখানে একটা ঠোঁট আঁকার চেষ্টা করলাম এই জায়গা থেকে। এবার দেখতে হবে যে মাথাটার এখান থেকে রাউন্ডটা কতটুকু গোল আছে। আমি এখন আপনাদের যে ড্রয়িংটা শেখাচ্ছি এটাকে ফ্রি হ্যান্ড ড্রয়িং বলে, যে কোনো কিছুর সাহায্য ছাড়া, কোনো মাপ ছাড়া কিভাবে আঁকা যায় শুধুমাত্র চোখের আন্দাজে। এই জায়গা থেকে মোটামুটি এতটুকু, এটা রাউন্ড করলাম। রাউন্ড করার পর দেখেন যে ঠোঁটের এই অংশ থেকে এই যে এখান থেকে এতটুকু বাঁকা আছে। এতটুকু বাঁকা হওয়ার পরে আবার এখান থেকে একটু বেশি করে বাঁকা আছে এইভাবে। দেখ, ঠিক আছে। এই যে, তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন যে শেপটা, আকৃতিটা কিভাবে হচ্ছে। প্রথমে কিভাবে ছিল, কিভাবে আমি দাগ দিলাম, কিভাবে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ ভাগ করে নিলাম, এর পরবর্তীতে কিভাবে আকৃতিটা আমি দিচ্ছি, আউটলাইনটা করছি।
আমি আপনাদের একটা কথাই বলবো যে হতাশ হওয়া দরকার নেই। যেহেতু শিখতে আসছেন, টাইম আছে, আস্তে আস্তে অনেক কিছু শিখবেন। প্রথমেই কেউ যদি হতাশ হয়ে যান যে না এত কঠিন লাগছে বা এটা মানে আমি আমি আঁকতে গেলে অনেক সুন্দর হচ্ছে বাট আপনারা পারছেন না, এই যে একটা হতাশ হয়ে যাচ্ছেন, এটা যেন না হয়। ঠিক আছে, আমি যেটা এখন আছি এটা আমার 8 বছরের একটা সাধনা, 7 থেকে 8 বছরের। আর আপনারা মাত্র শুরু করছেন, একটু টাইম লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনারাও পারবেন। অসম্ভব কিছু না। আমার তো কোনো শিক্ষক ছিল না, আমার সময় বেশি লেগেছে, আপনাদের শিক্ষক আছে, আপনাদের সময় কম লাগবে। জি স্যার। ঠিক আছে, তো এবার দেখেন যে চোখের এই জায়গাটা আমি একটু এঁকে দিচ্ছি, দেখেন ঠোঁটের এই অংশ থেকে কতটুকু ডান দিকে, ঠোঁটের গোড়া থেকে কতটুকু ডান দিকে চোখটা আছে এখানে, এবং কতটুকু বড় হবে চোখ, এতটুকু। এবার দেখেন চোখের এই জায়গা থেকে একটা দাগ এতটুকু আসার পর আপনারা অনলাইনে এখানে যে সুবিধাটা পাচ্ছেন, এই যে একদম পাশাপাশি এখানে একটা সাবজেক্ট আর এখানে রেফারেন্স আর এখানে আঁকা হচ্ছে, সবকিছু আপনাদের চোখের সামনে একদম প্রথম থেকে ফুটে উঠছে। এটা কিন্তু অনলাইনে, এটা কিন্তু অফলাইনে সম্ভব হয় না, এত এত ক্লোজ, এত কাছ থেকে দেখা। একটু দেখেন এখানে আমি অনেক আউটলাইন করবো, অনেক কিছু দেখাবো আপনাদের, আস্তে আস্তে সবকিছু মাথায় ঢুকে যাবে। এটা তো জাস্ট প্রথম শুরু হচ্ছে। দেখেন এখান থেকে আবার দেখবো যে এই যে সাদা অংশ কতটুকু আছে, সাদা অংশ এই যে বড় যে পালকগুলো আছে তার নিচের এই যে সাদা অংশ কতটুকু আছে, এইরকম জায়গা থেকে আছে মোটামুটি। এখান থেকে সরাসরি এইভাবে বাঁকা হয়ে চলে আসবে, এখান থেকে বাঁকা হয়ে এরকম ভাবে চলে আসবে। আহ দেখেন এই যে, তারপর এরকম যদি হয় এখান থেকে এভাবে একটা দাগ আছে। ডিটেলিং বলে, আমি এখন যেটা করছি যে ভিতরের কাজগুলো ভিতরটা ডিটেলিং বলে। এটা এটা মেজর বিষয় না আপনাদের এখন, শুধু শেপটা আনতে পারলেই অনেক অনেক কিছু আপনাদের জন্য। দেখেন কিভাবে আমি এটা দিচ্ছি। তারপর এই যে এখান থেকে এই যে লেজের অংশটা কতটুকু হবে, কতটুকু বড় হবে, আহ এই যে এই টোটাল গেল এরকম। পাটা কোন জায়গা থেকে আছে, একদম এই জায়গা থেকে দেখেন, একদম কোণা থেকে পাটা আছে এই জায়গা থেকে, কোন অ্যাঙ্গেলে বাঁকা আছে, এই অ্যাঙ্গেলে, এই যে এইভাবে বাঁকা আছে পাটা, কতটুকু দূর পর্যন্ত আসবে এটা বুঝতে হবে। এবার ডালটা যে আছে না, এই যে লেজের এই অংশ থেকে কতটুকু গ্যাপে আছে ডাল, এই জায়গায় এতটুকু গ্যাপে এখান থেকে ডাল আছে, এখান থেকে একদম বুকের কাছ দিয়ে চলে যাবে এই যে সামনে পর্যন্ত। ডালটা কতটুকু মোটা হবে, এতটুকু মোটা হবে, আমি ডালটাকে এঁকে দিচ্ছি, তারপর পা আঁকবো, এটাকে আস্তে আস্তে সামনের দিকে চিকন, খেয়াল করে দেখেন। তারপর এখান থেকে এই যে দেখো আমি সিম্পলি দেখালাম, অত ডিটেলিং আমি এখন করছি না। তো তারপর দেখেন এই যে এই জায়গা থেকে ডালটা এসে লেজের এই অংশ থেকে কতটুকু গ্যাপ আছে, দেখেন এতটুকু গ্যাপ। আমাদের বারবার এই জিনিসগুলো বুঝতে হবে যে একটা একটা পার্ট থেকে আরেকটা পার্টের দূরত্ব কতটুকু, কতটুকু গ্যাপ আছে, এবং কতটুকু লম্বা হবে।
এই যে একটা জিনিস দেখেন যে এটা যেটা করলাম, তো এখানে যে রেফারেন্সটা ছিল এটার মধ্যে হুবহু এটা চলে আসবে আমি যদি সম্পূর্ণ কাজ করি। দেখেন মেইন যে পার্টটা আছে, যে অ্যাঙ্গেলে যেভাবে বসে আছে এটাও সেরকম চলে আসছে, তাই না? জি স্যার। কি মনে হয়, এটার মতো পজিশন কি আসছে এটার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আচ্ছা wait. যেটা বলছিলাম, আপনারা আপনাদের আমি যে পয়েন্টটা 6টা পয়েন্ট দিলাম, পয়েন্টগুলো কি ক্লিয়ার হয়েছে এখান থেকে? পয়েন্ট জি পয়েন্ট স্যার। অনুসরণ করে কিভাবে আউটলাইন করতে হবে এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার হয়েছে। প্রথমে ছবিটাকে খুব ভালো করে দেখলাম, ছবির অ্যাঙ্গেলটা ভালো করে বুঝলাম যে কোন অ্যাঙ্গেলে বাঁকা আছে, যে এরকম এভাবে বাঁকা আছে। তারপর ছবিটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটা ছিল লম্বা, তারপরটা ছিল কি, প্রথমটা ছিল দৈর্ঘ্য, তারপর প্রস্থ আড়ে, এইদিকে দুইটা ভাগ করেছিলাম, তাই না? তারপর কি করলাম যে লম্বার ভাগটা, মানে দৈর্ঘ্যটা ভাগ করে নিলাম, এই যেখান থেকে এইভাবে দৈর্ঘ্যটাকে ভাগ করে নিলাম, তারপর প্রস্থটাকে ভাগ করলাম এখান থেকে এই পর্যন্ত। যখন আমাদের একটা মোটামুটি একটা ভাগ করা হয়ে গেল, তারপরে কিন্তু আমরা কি করলাম, আউটলাইন করলাম, তাই না? এখন আমি সেম ওয়েতে আরো কিছু আপনাদের দেখাতে পারি। দেখেন, এটা একটু ছোট করে দেখাবো আপনাদের। আমি ডিটেলিং কোনো কিছু আঁকবো না, শুধু মেইন পজিশনটা আপনাদের বোঝাবো, পজিশনটা। এই ধরনের ইট বক্স আঁকতে গেলে আপনাদের অনেক সমস্যা হয় আমি জানি, কারণ এগুলো দাগ ঠিক থাকে না। আমি একটু বোঝাই আপনাদের। এই ধরনের কোনো ইট ইট টাইপের এরকম আঁকতে গেলে যে কোনো একটা একটা অ্যাঙ্গেল ভালো করে বুঝে নিতে হয়, একটা অ্যাঙ্গেল, একটা দাগ। দেখেন আমরা প্রথমে এই যে দাগটা আছে না, এই দাগটা একটু বুঝে নিই, যে ধরলাম এই দাগটা এইভাবে আঁকা আছে এদিকে, একটা দাগ যদি আমরা পেয়ে যাই, পরবর্তী কাজগুলো একদম সোজা। আমাদের না দুইটা দাগ লাগবে, এখান থেকে আরেকটা দাগ। এবার সবগুলোর বিপরীতে আসবে। এই দাগটা যদি এদিকে হয় এটা যাবে এদিকে, আবার এই যে দাগটা, এই দাগটা এদিকে যদি যায়, এটাও একদম তার বিপরীতে থাকবে, এইভাবে থাকবে। ঠিক আছে, এরকম এইভাবে থাকবে এটা। তারপর এটা যদি এরকম থাকে, তাহলে এই দাগটা আবার এর বিপরীতে থাকবে। এই দাগটা যেদিকে আছে, মানে মনে রাখবেন যে এই ধরনের বক্স বা এই টাইপের কিছু আঁকতে গেলে আহ, প্রতিটা বিপরীত দাগ একদম সমান্তরালে থাকে। যেমন এই দাগটা যেদিকে, এই দাগটাও সেদিকে, এই দাগটা যেদিকে, এই দাগটাও সেদিকে, এবং নিচের দাগগুলো আবার সেম থাকবে। যে এই দাগটা যেদিকে আছে এইটাও একদম সেদিকে থাকবে, ওকে। আবার এই দাগটা, এটাও একদম একই দিকে থাকবে, তিনটা। আবার এই দাগটা যেদিকে আছে এটাও সেদিকে থাকবে, এই যে এরকম। আবার এই দাগটা যেদিকে আছে এটাও সেদিকে থাকবে, মানে তিনটা করে দাগ। আপনারা মনে রাখবেন যে ধরনের জিনিস আঁকতে গেলে তিনটা করে দাগ সবসময় পরস্পর সমান্তরাল হয়। এই যে দেখেন, এটা একটু এদিক করে হবে, দাগটা একটু বামে আসবে হালকা ঘুরবে। এই যে একটু খেয়াল করে দেখেন যে আপনারা কি বুঝতে পেরেছেন এই ইটটা আমি কিভাবে আঁকলাম? জি স্যার। আমি আরো একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। তিনটা দাগ আমাদের মনে রাখতে হবে, তিনটা দাগ প্রতি, মানে তিনটা দাগ একই দিকে থাকবে। এখানে এইদিকে একটা দিলাম, আর এইদিকে একটা দিলাম, আর এইদিকে একটা দিলাম। এই যে এটা দিয়ে আমরা একটা বক্স টাইপের রাখতে পারি, একটু দেখাচ্ছি আপনাদের। এইটা দিয়ে একটা বক্স টাইপের রাখতে পারি, কিভাবে রাখতে পারি? দেখেন এই যে তিনটা দাগ, এক, এটা হচ্ছে দুই, এটা তিন। এখন আমরা এই তিনটা থেকে আরো তিনটা করে, আরো দুইটা করে বাড়াবো। তাহলে এই যে একটা দাগের এর আরেকটা কোথায় থাকবে, এদিকে থাকবে এরকম, আরেকটা থাকবে এদিকে এরকম, ওকে। আবার এই যে একটা দাগ, এটার আরো দুইটা দাগ আমরা দিব। তো দুইটা দাগ কি, ওর বিপরীতে থাকবে একই দিকে। আবার এই যে একটা দাগ, এটারও দুইটা দাগ দিব আমরা, এখানে একটা,
এখানে একটা হয়ে গেল না বক্স? জি স্যার। জি স্যার। কি অনেক মজার বিষয় না এটা? জি আপনারা তো কোনো কিছুতেই মজা পান না মনে হচ্ছে। স্যার সবাই একসাথে বললে আবার সমস্যা, তাই এই জন্য বলি না। দেখেন, তো এটা ইটটা কিভাবে আঁকতে হবে সেটা আমি দেখালাম, যে অ্যাঙ্গেল পজিশন কিভাবে। এবার এই জুতাটা কোন কোন অ্যাঙ্গেল আছে, কোন দিকে আছে? জুতাটা আছে মোটামুটি এইভাবে আছে, এরকম। ইটের উপরে জুতাটা এইভাবে আছে। এখন দেখতে হবে জুতাটা ইটের এই অংশ থেকে কতটুকু নিচের দিকে আসছে। এই পর্যন্ত নিচের দিকে চলে আসছে, মোটামুটি এতটুকু বলা যায়। আর উপরে কতটুকু আছে, ইটের এই কোণা থেকে কতটুকু উপরে যাবে, এই পর্যন্ত, এতটুকু। তাহলে এখান থেকে এই পর্যন্ত জুতাটা আসবে। এখন এই হয়ে গেল জুতার লম্বা, মানে দৈর্ঘ্যটাকে আমরা একটা অ্যাঙ্গেলের সাহায্যে মেপে নিলাম। এখন দেখবো যে দৈর্ঘ্যটাকে কিভাবে ভাগ করা যায়। এই যে কোণা থেকে এই ডিজাইনের অংশ আছে, এখান থেকে ডিজাইনের অংশ ওই বরাবর একটা দাগ দিলাম যাতে ওখানে ডিজাইন হবে। তারপর আহ এখানে আর একটা হবে, তারপরে এই যে তারপর ধরলাম যে এখান থেকে এতটুকু অংশ, ওই যে মানে পা ঢুকাইতে হয় যেখানে, ওই গ্যাপটা, এরকম একটা ভাগ করে নিলাম। এখন দেখবো যে চওড়া কতটুকু হবে জুতাটা, ঠিক আছে, কতটুকু চওড়া হবে। ঠিক আছে, আনুমানিক একটা দাগ দিয়ে নিলাম। এখন আমরা কি করতে পারি যে উম এইভাবে আমরা রাউন্ড করে ফেলতে পারি, ঠিক আছে। এই যে ভাগ করা হয়ে গেল, সব জায়গায় ভাগ করা হয়ে গেলে আমরা তারপর আস্তে আস্তে এটাকে রাউন্ড করে ফেলতে পারি এভাবে। এখান থেকে দেখেন, উম, আমি একটু দ্রুত দেখাচ্ছি আপনাদের, আরো অনেক কিছু দেখাবো, সমস্যা নেই। এখন এই যে এটা এখান থেকে আসুক, নিচ দিয়ে একটা এই যে নিচ দিয়ে ডিজাইনের জায়গাটা, এখন ডিজাইনের জায়গাটা এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখেন, তো এই যে একটা একটা বিষয় আমি এখানে তৈরি করলাম, যে এখানে ইট আছে, ইটের উপর এখানে জুতাটা আছে। তো এটা তো অনেক ডিটেলিং করা যায়, অনেক ডিজাইন করা যায়, সবকিছু আস্তে আস্তে বুঝবেন আপনারা কিভাবে কি করতে হয়। আমি জাস্ট একটা নর্মালি একটু দেখালাম আপনাদের। এই যে এখানে যে ফিতাটা হবে, যেখান থেকে এদিকে আসবে একটা, তো এখান থেকে এদিকে একটা আসবে, এই আর কি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইট এবং জুতাটা আঁকলাম, পজিশনটা কিভাবে আমি সেট করলাম, একটা থেকে আরেকটা পজিশন। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ক্লিয়ার, সবাই মোটামুটি ক্লিয়ার। জি দেখেন, স্যার। প্রথমে কি করলাম আমি আরেকবার বুঝিয়ে দিই। প্রথমে আমরা ইটের ইটের পজিশনটা দেখবো, ইটটা এই দিকে বাঁকা আছে, ইটটা এদিকে বাঁকা আছে, এবং জুতাটা এদিকে বাঁকা আছে। আমাদের প্রথম কাজ হবে এগুলো, আগে পজিশন সেট করা, যে কোনটা কোন পজিশনে থাকবে। এখান থেকে এটা হচ্ছে ইটের পজিশন, এখান থেকে এটা জুতার পজিশন, ইটটা এদিকে জুতাটা এদিকে, ঠিক আছে। তো ক্লাস কি ভালো লাগছে নাকি বেশি বোরিং লাগছে, আমাকে জানাতে পারেন। না স্যার, অনেক ভালো লাগছে। যদি বোরিং ফিল করেন তাও আমাকে জানাতে পারেন যে ভালো লাগছে না। ঠিক আছে, আমি পরবর্তীতে যাওয়ার আগে আপনারা একটু আমাকে জানিয়ে দিন যে ক্লাসে কারা আছেন, একটু নাম বলেন সবাই। স্যার মিলন বিশ্বাস। স্যার নুসরাত জাহান। স্যার আমি স্যার আফরান স্যার। স্যার দীপায়ন। স্যার স্যার তাসনিম তামান্না। স্যার সৈকত আফরোজা স্যার শিবি। আমি আয়শা। স্যার আমার নাম রুকাইয়া ইসলাম। স্যার সোমাশ্রী সরকার। ইতি তাসনিম তো প্রামাণিক। আফরান সুমাইশা। শান্তা হাসদা। স্যার ইতি আমি প্রামাণিক। স্যার বৃষ্টি সূত্রধর। স্যার উৎপল রায়।
ঠিক আছে, তো আশা করি সবার বলা শেষ। পরবর্তী আরেকটা সাবজেক্টে আমরা ফিরে যাই। এখানে যেটা দেখছি এটা কি, এটা কাঠবিড়ালি? জি স্যার। কাঠবিড়ালি স্যার স্যার। হ্যাঁ বলেন, কি হয়েছে? স্যার, একটা মানুষের পেজ আঁকেন না। আপনি তো একবারেই সে গাছের আগে চলে গেলেন। মানুষের ফেস আঁকে কত ঝামেলা জানেন আপনি? মানুষের ফেস আপনাদের শেখাবো তো, কোর্সের শেষের দিকে আপনারা সবাই শিখবেন। মানুষের ফেস আপনাদের আছে, তো ওটা চিন্তা নাই। ওর মানুষ কিভাবে আঁকতে হয়, পোর্ট্রেট কিভাবে আঁকতে হয়, এগুলো আপনারা শিখে যাবেন পরবর্তীতে। আগে এগুলো ভালো করে শেখেন, এইগুলো পারলে কোনো কিছুই অসম্ভব না, সবই পারবেন। দেখেন তাহলে, আপনারা বলেন তো এই ছবিটা আঁকতে গেলে আমি প্রথমে কি করব? স্যার অ্যাঙ্গেলটা সিলেক্ট করতে হবে স্যার প্রথমে। অ্যাঙ্গেলটা ঠিক করবেন। ওয়েট, স্যার প্রথমে ভালো করে 5 মিনিট দেখে নিতে আমি জিজ্ঞাসা হবে। করি, আপনাদের বলতে হবে না, আপনাদের বলতে হবে না। সুপর্ণা চৌধুরী, আপনি আছেন? শুনছেন আমার কথা? আহ আচ্ছা, মেসেজে লিখে বললে তো হবে না, মুখে কথা বলতে হবে, সমস্যা নাই। প্রাঞ্জল অপু, আপনি শুনছেন আমার কথা? কি অবস্থা, যাকে জিজ্ঞাসা করি কেউ কথা বলে না, এরকম হলে কি হবে ক্লাসে? আপনারা একটু নিজেদের অফিসিয়াল নামটা একটু এখানে সেট করবেন। আমি যদি মনে করেন যে উম, আপনাদের যে ফেসবুক আইডি বা ওই ধরনের যে নাম থাকে, যেমন নীল আকাশের তারা, এই টাইপের, তো আমি কি আপনাকে এখানে নীল আকাশের তারা বলে সম্বোধন করব? আপনার আসল নামটা তো আমাকে জানতে হবে, তাই না? তো পরবর্তীতে ক্লাসে জয়েন করলে আপনার নিজেদের নামটা একটু এখানে সেট করে দিবেন। শান্তা হাসদা, আপনি শুনছেন আমার কথা? জি স্যার। Okay. তো আপনি বলেন যে এই ছবিটা আঁকতে গেলে আমি কি কি স্টেপ ফলো করতে পারি, কিভাবে করবো আমি? প্রথমে ছবিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। হ্যাঁ, মনে করেন আমার পর্যবেক্ষণ করা শেষ, এরপর আমি কি করবো এটা? তারপরে কম্পোজিশন ঠিক করতে হবে। হ্যাঁ, ওটাও করলাম, তারপর? এটার পরে অ্যাঙ্গেল এবং পজিশন বুঝে নিতে হবে। তারপর খাতা দেখে বলার দরকার নেই, আপনি নিজের মতো করে বলেন, জাস্ট এখান থেকে যেভাবে আপনাদের দেখালাম এইভাবে, শুধু সহজ কথাই আহ, আমাকে বলছেন, সহজ কথাই। কে বলতে পারবেন ভালো করে? আমি একটু বলবো। হ্যাঁ বলেন। আমি যেটা দেখতে পাচ্ছি যে ছবিটার দৈর্ঘ্য থেকে প্রস্থটা অলমোস্ট দ্বিগুণ আছে। এটা আমাদেরকে একটা বুঝতে হবে। ছবিটাকে যখন আমরা দুটো ভাগে ভাগ করব, তখন লেজের অংশ, লেজটা যখন পিঠে এসে ঠেকেছে, এটা প্রায় অর্ধেক বলা চলে। এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তারপরে আমার মুখের যে সাইডটা আছে, এটাকে আমি আউটলাইনটা সেট করব, এবং শেষে এই আবার ছবিতে অ্যাঙ্গেল কয়টা? সরি, অ্যাঙ্গেল কয়টা আছে ছবিতে, মানে প্রধান অ্যাঙ্গেল কয়টা আছে? প্রধান অ্যাঙ্গেল আছে নিচের দিকে, লেজের সাইডে একটা অ্যাঙ্গেল আছে, গাছের সাইডে একটা, দুইটা অ্যাঙ্গেল আছে, শুধু এবং আপনি ডান শুধু সাইডে আপনি এই যে কাঠবিড়ালির অ্যাঙ্গেলের কথা বলেন, ডাল দরকার নাই, শুধু কাঠবিড়ালির অ্যাঙ্গেলটা, মানে প্রধান অ্যাঙ্গেল কয়টা আছে এখানে? অ্যাঙ্গেলের কথা যদি আমি বলি, তাহলে পিঠের দিকে একটা অ্যাঙ্গেল আছে, লেজের দিকে, লেজের ডান দিকে একটা, এবং মাথার না, দিকে একটা। আপনার হচ্ছে না, আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রধান অ্যাঙ্গেল বলতে আমরা বুঝবো
প্রধান অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝবো একটু দেখি। এই একটা, এই একটা, এই দুইটা হচ্ছে আমাদের প্রধান অ্যাঙ্গেল। এখান থেকে একটা, এখান থেকে একটা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। জি স্যার। এর দৈর্ঘ্য সাবজেক্টের হচ্ছে প্রধান অ্যাঙ্গেল বলতে আমরা এটা বুঝবো, যেমন আহ আপনি এটার কথা, কি কথা বলছিলেন, আপনার নাম কি? জি সজল বলছিলাম। আচ্ছা দেখেন, এই পাখিটা আঁকার আগে আমি কি করেছিলাম, এখান থেকে সম্পূর্ণ একটা দাগ দিয়েছিলাম এবং এই দিক থেকে সম্পূর্ণ একটা দাগ, মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, তাহলে যদি এটা হয় তাহলে এটার প্রধান অ্যাঙ্গেল করেছিল দুইটা, দুইটা ধরেছিলাম আমরা, এইদিকে একটা, এইদিকে একটা, প্রধান অ্যাঙ্গেল এই যে। এটার প্রধান অ্যাঙ্গেল আমরা এটাকে একটা ধরতে পারি, দুইটাও না। প্রধান অ্যাঙ্গেল একটা, যেহেতু পুরোটা লম্বা আছে, দেখেন পুরোটা লম্বা, এটা একই অ্যাঙ্গেলে আছে সম্পূর্ণ বডিটা। আর এখান থেকে এই যে ছোট 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 যে অ্যাঙ্গেল গুলো আছে বাঁকা, এটাকে আমরা পরবর্তীতে ধরবো, এটা ডিটেলিং এর কাজ। প্রধান অ্যাঙ্গেল হিসেবে আমরা এই ছবিতে একটা ধরবো, আর প্রধান অ্যাঙ্গেল হিসেবে এই ছবিতে আমরা দুইটা ধরবো, এইদিকে একটা, এইদিকে একটা। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, তো ক্লিয়ার। এখন হ্যাঁ আমি এবার আপনাদের একটু দেখাই। ঠিক আছে, এখন একটু দেখেন যে আমি এই যে লেজের এখান থেকে এদিকে একটা অ্যাঙ্গেল ধরলাম আর এখান থেকে একটা অ্যাঙ্গেল ধরলাম। তো পরবর্তী কি বলেছিল যে অ্যাঙ্গেল গুলো ভাগ করে নেব। ঠিক আছে, আমরা মেইন বডির অ্যাঙ্গেলটাকে ভাগ করে নিতে পারি, লেজটা পরবর্তীতে আসলে সমস্যা নাই। ধরলাম যে কাঠবিড়ালির মুখের অংশ এখানে হবে, মানে মুখের শেষ প্রান্ত, মুখের শেষ প্রান্ত এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এবার মুখ থেকে যে মাথার এই পর্যন্ত, এই যে রাউন্ড পর্যন্ত কতটুকু বড় হবে, এখান থেকে এই পর্যন্ত আসবে। ওকে, এতটুকু ধরলাম। এবার এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই পর্যন্ত, লেজের আগ পর্যন্ত বডির অংশ, এখান থেকে এটা দূরত্ব, তাহলে এখান থেকে এটা কতটুকু আসতে পারে, সর্বোচ্চ এতটুকু, এর থেকে বেশি যাওয়ার কথা না, এই পর্যন্ত আসবে। তাহলে এতটুকু যদি হয়, এর এখান থেকে লেজের শেষ প্রান্ত এই পর্যন্ত আছে, এই যে এতটুকু। আপনারা, আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানান, যে এই ভাগগুলো আমি কিভাবে করলাম। জি স্যার। আর একটু জি রিপিট স্যার। করেন, আর একটু রিপিট করলে ভালো হয়। ওকে, আমি প্রথমত সাবজেক্টটাকে দুইটা অ্যাঙ্গেলে ভাগ করলাম, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে আড়াই দিকে, এবং এই যে এইদিকে বডির যে অংশগুলো আছে সেটাকে আমি তিনটা ভাগে ভাগ করলাম, মানে তিনটা ভাগে বলতে কয়েকটা দাগ দিলাম, কয়েকটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়েছি, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়েছি এই পর্যন্ত, এবং এখান থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত আর একটা দাগ, এবার ভাগ করে নিলাম। পরবর্তীতে আমরা দেখবো যে কাঠবিড়ালির মাথাটা কতটুকু মোটা হতে পারে, উপর থেকে নিচ পর্যন্ত এটা দেখি যে, ধরলাম এটা আনুমানিক এতটুকু হতে পারে। যদি এতটুকু হয়, দেখেন মাথার এই অংশ থেকে পিঠের অংশটা একটু উপরে আছে, পিঠের অংশটা, এই অংশ থেকে পিঠের অংশটা একটু উপরে আছে। তো ওখানে একটা দাগ দিলাম এভাবে, তারপর নিচের দিকে একটা আনুমানিক একটা দাগ দিলাম। এটা চেঞ্জ হতে পারে, একটা আমি জাস্ট একটা ফ্রেম করে নিচ্ছি, একটা চোখের আন্দাজ, এটা চেঞ্জ হবে পরবর্তীতে। ঠিক আছে, ঠিক আছে, এখন দেখেন আমি মোটামুটি একটা করা হয়ে গেছে, আর লেসটা, লেসটা ইজি, খুব ইজি, ওটা পরবর্তীতে করবো। আমাদের মেইন বডিটা আঁকতে পারলে হচ্ছে আগে। ধরে নিচ্ছি এখান থেকে, এখান থেকে আপনাদের পাশে যেহেতু রেফারেন্স আছে ওখান থেকে খেয়াল করবেন যে কিভাবে হচ্ছে। এখান থেকে এতটুকু আসার পর, এখান থেকে এতটুকু আসার পর এইভাবে বাঁকা হয়ে আছে। তারপর এই যে দেখেন ওখানে, তারপর চোখটা কোথায় আছে, এই যে ঠোঁটের যে অংশটা আছে বা নাক, নাকের যে অংশ, নাক থেকে এতটুকু দূরে, এতটুকু গ্যাপের চোখটা আছে, কতটুকু বড় হবে, পিছনে এই পর্যন্ত যাবে। চোখটা কিন্তু বেশ খোলা অবস্থায় আছে, বেশ বড় একটা চোখ, গোল একটা চোখ, গোলাকার।
দেখেন কানটা এখানে আছে, চোখের উপর থেকে এতটুকু কান আছে এখানে একটা, তারপর এখান থেকে আরেকটা কান আছে আহ ঠোঁটের নিচের এই অংশ থেকে কিভাবে শুরু হয়েছে দেখেন। পাটা আছে এই জায়গা থেকে, পা দেখতে হবে যে পায়ের গোড়াটা, এই যে মুখের এই অংশ থেকে কতটুকু গ্যাপ আছে, এতটুকু হবে পা এই পর্যন্ত। এবং এটা এখান থেকে এই পর্যন্ত এসে দুই পায়ের ভিতরে গ্যাপটা বুঝতে হবে যে এক পা থেকে আরেকটা পায়ের দূরত্ব কতটুকু, এগুলো বুঝে নিতে হবে। এখান থেকে এটা দূরত্ব ধরলাম মোটামুটি এতটুকু দূরত্ব আছে। তো এই যে দেখেন, তারপর এই যে কানের এখান থেকে যে গলা যে ভাঁজটা আছে এখান থেকে এটা উপরের দিকে যাবে এতটুকু গেলে উম এই যে, আচ্ছা এটা আমার যা ধরা ছিল ওটা তার থেকে একটু বড় হচ্ছে, ওটা একটু বড়ই হবে আমার একটু। কানের এখান থেকে এটার দূরত্ব কতটুকু, আচ্ছা এই পর্যন্ত আসবে এখান থেকে। লেজটা দেখেন, আমরা দেখবো যে কানের এই যে উপর থেকে লেজের গ্যাপটা, কানের এই যে উপর থেকে লেজের গ্যাপটা কতটুকু আছে, মোটামুটি এই পর্যন্ত আছে। তাহলে এখান থেকে এভাবে উপরের দিকে উঠবে। আবার আহ দেখেন এখান থেকে এটা আর একটু পিছাবে, ঠিক আছে, আর একটু পিছিয়ে আসবে, এই পর্যন্ত আসবে। লেজটা শুরু হবে এখান থেকে, এখান থেকে এই যে একটা মোটামুটি একটা ফ্রেম হচ্ছে এখন, ডালটা এইভাবে আছে, এখান থেকে এভাবে আছে, এই যে আরেকটু ভিতরে আসবে, নিচের দিকে আরেকটু নিচে হবে। যাই হোক, এই যে দেখেন মোটামুটি একটা ফ্রেম আমি তৈরি করলাম। এখান থেকে যে দুইটা অ্যাঙ্গেল, এখান থেকে একটা অ্যাঙ্গেল ছিল, এখান থেকে একটা অ্যাঙ্গেল ছিল, দুইটা থেকে মোটামুটি একটা ফ্রেম আমি তৈরি করলাম ছবির। এটা আস্তে আস্তে, এটাই তো শেষ না তাই না, এখন এখান থেকে এটা প্রত্যেকটা ছবির এরকম একটা আমরা স্ট্রাকচার তৈরি করে নেবো প্রথমে, তারপর আস্তে আস্তে চেঞ্জ হবে। এখন আমাদের মুখের শেপও আস্তে আস্তে চেঞ্জ করা যাবে। দেখেছি এখানে আরেকটু যদি গোলাকার মনে হয় সেটা পরবর্তীতে আস্তে আরেকটু গোল করে দিব, বা যদি কানটা আরেকটু বড় মনে হয় আমরা কানটা বড় করতে পারি। এই যে এটা মোটামুটি একটা স্ট্রাকচার, মোটামুটি একটা শেপ দেওয়ার পর তারপর এটাতে আমরা আরো কাজ করব। তাহলে এতটুকু কি বুঝতে পেরেছেন সবাই কিভাবে করলাম এটা? হ্যাঁ, ক্লিয়ার। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার তো বলছেন, আসলে কি বুঝছেন নাকি এমনিতেই শুধু আমার সাথে তাল মেলাচ্ছেন কোনটা? না স্যার, অনেকটা বুঝছি। বুঝতে পারবো কাজ করতে গিয়ে। আসলে বুঝতে পারছি। আজকে তো শীত অনেক কম, মানে আমাদের কি বেশি গরম লাগছে নাকি আসলে শীত কম আজকে? না স্যার, এমনিতে শীত গত কম কয়েকদিন আজকে। থেকে শীত পড়তেছে। স্যার আজকে এমনিতে কম একটু শীত। হুম, আমি তো জাস্ট একটা টি শার্ট কুষ্টিয়া। পরে ক্লাস নিয়েছি, তাও গরম লাগে আমার। কি একটা অবস্থা, শীতকালে এত তাড়াতাড়ি চলে গেলে হবে? ওকে, তাহলে এখানে দেখেন টোটাল 4টা বিষয় আপনাদের শেখালাম। ওকে, আমি একটু ব্রেক দিই, এখন আপনাদের সাথে একটু কথা বলি, বলেন এখন পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিয়েছি, যা শিখিয়েছি, এখান থেকে কোনো সমস্যা আছে কিনা, সমস্যা না থাকলে সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেন, বা কোনো প্রশ্ন করেন, যত প্রশ্ন করবেন তত শিখবেন। না, আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ বলেন। স্যার, আমাদেরকে কি মানে কি রেফারেন্স দেখি শেখানো হবে, নাকি এমনিতে মানে স্টিল লাইফ, ভেহিকলস এগুলা ভাবে শেখানো হবে? স্টিল লাইফ বলতে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে সাবজেক্টটা এরকম পাশে রেখে সেটা খাতায় দেখাবে এরকম, মানে সরাসরি সাবজেক্ট রেখে এরকম? না না স্যার, মানে স্টিল লাইফটা আপনার এই যে স্টিল লাইফের যে ইয়াগুলো আর কি, সাবজেক্ট গুলো আর কি, এগুলা কিভাবে অঙ্কন করা হয় এগুলা মানে আলাদা আলাদা মানে প্রকারভেদ আর কি,
যে এনিমেলস, বিভিন্ন প্রাণীর ছবি বা বিভিন্ন আপনার গাড়ির ছবি, এগুলা কি আলাদা ভাবে করানো হবে নাকি রেফারেন্স দেখে, কোনো ছবির রেফারেন্স দেখে করানো হবে? আমি না আপনার কথাটা বুঝতে পারিনি যে আলাদা ভাবে নাকি রেফারেন্স দেখে, মানে এটা এই কথাটার মানে কি আসলে? লাইভ পিকচার করা হবে কোন একটা স্যার, গাড়ি, রিয়েল গাড়ি অথবা রিয়েল মানুষ অথবা রিয়েল কোনো প্রাণীর ছবি দেখে সরাসরি কোনো ছবি আঁকানো শেখানো হবে। দেখেন একটা বিষয় কি, আপনাদের প্রত্যেকটা ক্লাস এরকম মোবাইলের মাধ্যমে করানো হবে। এই যে মোবাইলে যেরকম সাবজেক্ট আপনারা পাশে দেখছেন এবং এটা দেখে দেখে আমি যেভাবে এখানে আঁকছি, প্রত্যেকটা রেফারেন্স, সেটা পোর্ট্রেট হোক, কালার হোক, পেইন্টিং হোক, যাই হোক না কেন, আপনাদের রেফারেন্সটা পরবর্তীতে যদি কঠিন কোনো রেফারেন্স হয়, এবং এখন তো অনেকগুলো শেখাচ্ছি একটা ক্লাসে, এই জন্য একটা নিচ্ছি না, যদি এরকম হয় যে একই ক্লাসে আমি একটা রেফারেন্সই শেখাবো, সেটা আপনাদের আগে থেকে গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে? আর যদি অফলাইনে ক্লাস হতো, যদি সরাসরি হতো, আমি তো পাশে কোনো কিছু রেখে আপনাদের দেখাতে পারতাম। যেমন এই যে এখানে যেমন ইটের উপরে জুতা, এটা তো আমি সামনে রেখে আপনাদের দেখাতে পারতাম যে কিভাবে সামনে থেকে দেখে আঁকতে হয়। যেহেতু এটা ওইভাবে তো সম্ভব হচ্ছে না, তাই মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে আপনাদের দেখাবো, যে মোবাইলে একটা করে আমি সাবজেক্ট রেফারেন্স নিব এবং এটা আপনাদের রেখে দেখাবো। আপনি কি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? বুঝেছে। আপনাদের স্টিল লাইফ তো শেখানো হবে। স্টিল লাইফের ভিতরে এই যে এটা তো একটা স্টিল লাইফ, আপনি কি জানেন এটা? এটাও স্টিল লাইফ ড্রয়িং, স্টিল লাইফ ড্রয়িং এর ভিতরে পড়ে এটা, এটা স্টিল লাইফ। তো এই সবকিছুই হচ্ছে আপনাদের আমি মোবাইলের মাধ্যমে শেখাবো, মোবাইল থেকে দেখেই আপনাদের আমি শেখাবো। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? স্যার নমস্কার। স্যার আপনি আজকে গাছ শিখাচ্ছেন, মাছ শিখাইছেন আর কি, এটার উপর যদি বাড়ির কাজ দিলে আমার মনে হচ্ছে অনেকটা ভালো হবে, বা আমি বুঝতে পারবো আপনার কথাগুলো স্মরণ করে আমি এটা করতে পারবো, যদি একটু বাড়ির কাজ দেন বা এটার উপর শুধু। এখন আপনারা ভর্তি হওয়ার আগে যে মেসেজটা দেওয়া হয়েছিল, ওখানেও লেখা ছিল যে প্রতি সপ্তাহে বাড়ির কাজ দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয়, প্রতি 15 দিন পর পর পরীক্ষা নেওয়া হয়, এগুলো লেখা ছিল, তাই না? তো আর এটা সবাই জানে, আমি আজকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিব আজকে ক্লাসের পরে, যেগুলো শেখাচ্ছি, যেভাবে শেখাচ্ছি এই অনুযায়ী আপনারা হোমওয়ার্ক পেয়ে যাবেন। আর হোমওয়ার্ক তো অবশ্যই লাগবে, বাড়ির কাজ তো অবশ্যই করতে হবে, নাহলে তো আপনারা এগোতে পারবেন না। এখন আপনাদের আমি শেখাবো মাপ নেওয়ার প্র্যাকটিস, কিভাবে কোনো কিছুর মাপ নিতে হবে। স্যার কম্পোজিশন বলতে কি বুঝাইছেন এটা একটু আরেকবার ক্লিয়ার করবেন? হ্যাঁ, অবশ্যই, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। কম্পোজিশন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যখন কোনো ছবি আঁকবো, সেই ছবি আঁকা শুরু করার আগে, যদি আমরা কোনো ক্যানভাসে আঁকি বা খাতায় আঁকি, যেখানে আঁকি না কেন, আঁকা শুরু করার আগে আমাদের একটা পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনাটা কেমন হবে? পরিকল্পনাটা হচ্ছে এরকম যে আমি যদি একটা পৃষ্ঠায় যদি আমি একটাই ছবি আঁকতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে সাবজেক্টটা কতটুকু বড় করব আমরা। মানে একটা, এই যে ধরেন যে পাখিটার কথা ধরি, যে পাখিটা কতটুকু বড় করব, এটার মাথাটা কোন জায়গা থেকে এটা যদি আরো বড় করে রাখতাম একটা পেজে, তাহলে মাথাটা কোন জায়গা থেকে শুরু করলে লেজটা শেষ আমি ধরাতে পারবো খাতার মধ্যেই। যদি এর মাথাটা আমি এখান থেকে শুরু করতাম, এই জায়গা থেকে, তাহলে অবশ্যই লেজটা এইদিকে চলে আসতো, আমি ধরাতে পারতাম না, তাই না? এখন আমাদের এই যে বিষয়গুলো বুঝে নেওয়া, যে কোনো সাবজেক্টের কোন জায়গা থেকে শুরু করলে কোথায় এসে শেষ হবে, কোন অংশ কতটুকু বড় করতে হবে, এটা টোটাল একটা পরিকল্পনা তৈরি করা, এই পরিকল্পনাকে আমরা বলবো ড্রয়িং এর কম্পোজিশন। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে এখন আমি আপনাদের একটু শেখাবো যে কিভাবে কোনো জিনিসের মাপ প্র্যাকটিস করতে হয়, কিভাবে মাপ নিতে হয় কিভাবে। ওকে। আর আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে অ্যাঙ্গেলটা কত গুরুত্বপূর্ণ ড্রয়িং, তাই না? অ্যাঙ্গেল অবশ্যই ঠিক না স্যার। থাকলে কিন্তু পুরো পুরো সব পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে পাখিটা যেদিকে হেলে আছে, মানে এই দিকেই থাকতে হবে, এটা সোজাও হবে না, আরো বেশি বাঁকাও হবে না, এদিকে থাকতে হবে। জুতাটা যেরকম ভাবে বাঁকা আছে এভাবে থাকতে হবে, ইটটা যেদিকে আছে এইভাবেই থাকতে হবে। তো আমাদের এই অ্যাঙ্গেল গুলো বারবার বুঝতে হবে। আগামী সপ্তাহে আপনাদের আমি অ্যাঙ্গেল বিষয়ে ধারণা দেবো এবং অ্যাঙ্গেলের পরীক্ষা নেবো, আপনাদের মানে ক্লাসে পরীক্ষা নেবো যে কে কতটুকু অ্যাঙ্গেল বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদের শেখাবো মাপ নেওয়ার প্র্যাকটিস। তো স্যার, দেখেন, বলেন।
আপনি যদি আবার একটু অ্যাঙ্গেলটা বুঝিয়ে দিতেন তো একটু ভালো হতো। আমি অ্যাঙ্গেল তো কিছুই বোঝাইনি এখনো, অ্যাঙ্গেল বোঝাবো পরের ক্লাসে। এটা হচ্ছে আমার শার্পনার, পেন্সিল কাটিয়ে আমি এটা দিই। তো দেখেন, আপনাদের আসলে বুঝতে হবে যে মাপটা কিভাবে নেবো। এটা আমি আঁকবো, আঁকতে গেলে আমাকে তো কি কি, যেমন এই পাশ থেকে এই পাশে কতটুকু আছে, এই পাশ থেকে এই পাশে কতটুকু আছে, বা এখান থেকে হ্যান্ডেলের শেষ প্রান্ত কতটুকু দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব কতটুকু, বা এখানে যে প্লাস্টিক, যে স্বচ্ছ ট্রান্সপারেন্ট যে প্লাস্টিক আছে, এখান থেকে এইটুকু দূরত্ব কতটুকু, এখান থেকে এই যে হার্ড যে প্লাস্টিক, হার্ড প্লাস্টিক এখানে, এখান থেকে এটা দূরত্ব কতটুকু, বা এই যে নীল অংশ থেকে সাদা অংশের দূরত্ব, বা এখান থেকে এটা, টোটাল একটা মাপ গুলো বের করা। তো এই মাপটা আসলে কিভাবে নেবেন, দেখেন আমি যে এখানে এই যে এটা আঁকলাম, পাখি আঁকলাম, এটা তো আমি কোনো কিছু সাহায্য নেইনি, তাই না, শুধুমাত্র চোখের আন্দাজে। তাহলে এটা আপনারা কিভাবে করতে পারেন, আমি এখন আপনাদের একটু বোঝাই। সাবজেক্টটাকে আহ আপনার কাছ থেকে 5 ফুট, 4-5 ফুট দূরে রাখবেন, আপনার কাছ থেকে 4 থেকে 5 ফুট দূরে রাখবেন, রেখে এইরকম একটা পেন্সিল অথবা এই ধরনের কোন তুলি, ব্রাশ, এরকম তুলি ব্যবহার করতে পারেন। যেমন আমি বলি, পেন্সিলের পিছনের সাইডটা এরকম, ব্যাক সাইডটা এইভাবে আঙ্গুল দিয়ে ধরবেন, ঠিক এইভাবে আঙ্গুল দিয়ে এরকম। এখন এই জায়গা থেকে, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব কতটুকু, এটা আপনারা এইভাবে পেন্সিল, অবশ্যই কিন্তু আমি বলি যে এই সাবজেক্ট এবং পেন্সিল এরকম এক এক লাইনে রাখা যাবে না। মানে এটা থাকবে বাম দিকে, এটা থাকবে ডান দিকে এরকম, মানে এটা বাম দিকে এবং এটা ডান দিকে এরকম রাখবেন। তাহলে না হলে যদি এইভাবে রাখেন, এভাবে যদি রাখেন, একটু খেয়াল করে দেখেন, আপনাদের আমি বোঝাতে পারছি আমি এইভাবে, আশা করি যে এই ক্যামেরার কাছে আনা মানে চোখের কাছে আনা, তাই না? চোখের কাছে আনলে আমরা কি করব, এটাকে বড় দেখবো এবং এটাকে ছোট দেখবো। বুঝতে পারছেন আমার কথা আপনারা? জি একটু রেসপন্স জি করেন সবাই। জি স্যার। বুঝছি স্যার। স্যার। যদি আমরা এইভাবে দেখি, সরাসরি একই লাইনে, চোখ থেকে একই লাইনে দেখি, তো দেখেন যে আমরা এখন কিন্তু এই যে এখান থেকে এটা যে দূরত্ব তার থেকে অনেক বড় দেখছি। এই এত ছোট করে যদি ধরি, ছোট করে যদি ধরি, তাহলে এখন কতটা বড় লাগছে, কাছাকাছি ধরলে এতটুকু। তো আমি আপনাদের বলবো যে এটা এরকম বামে রাখবেন, এটা রাখবেন ডানে, ডান দিকে, যাতে কখনো এরকম সমস্যা না হয়। পরবর্তী কাজটা কি, পরবর্তী কাজটা হলো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব আছে ওটা একটা অনুমান করে নেওয়া, একটা অনুমান করা যে এখান থেকে পেন্সিলটা এভাবে ধরতে হবে এভাবে, যে দূরত্বটা এতটুকু হতে পারে। এখন এরকম করে যে দূরত্বটা আছে, ঠিক আছে, এখান থেকে দূরত্ব যেটা আছে, এখান থেকে এটা আমি একটা বোঝাই যে এইভাবে এরকম করে পাশাপাশি ধরবেন। আবার এই জায়গা থেকে এটার যে দূরত্বটা আছে, এরকম করে পেন্সিলটা এরকম করে নেবেন যে এখান থেকে উম মোটামুটি এতটুকু হতে পারে। একটা আমি একটা আইডিয়া করে নিলাম যে এতটুকু হতে পারে, যে পেন্সিলটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এটা এতটুকু হতে পারে। তো সাবজেক্টটা তো থাকবে আপনার থেকে 4 থেকে 5 ফুট দূরে। পরবর্তী কি করুন, সাবজেক্টের পাশাপাশি নিয়ে যাবেন, কাছে নিয়ে যাবেন, কাছে নিয়ে যে এইটা, এই যে কাছে নিয়ে যে এভাবে এইভাবে মাপ দিয়ে দেখবেন, এরকম করে মাপ দিয়ে দেখবেন যে আমার একটু বড় হয়েছে ওটা থেকে, বা মোটামুটি প্রায় সেম বা একটু সামান্য বড়, বা মোটামুটি সেম বলা যায়। এই যে তো এরকম করে আহ মাপ দিয়ে দেখতে হবে। এই যে বিষয়টা দেখেন যে এখান থেকে এটা আবার দেখেন যে এটা তো দুই ভাগ, এখান থেকে এই অংশ এবং এখান থেকে এই অংশ, আপনারা এইভাবে পেন্সিলের মাধ্যমে দেখতে পারেন যে এই যেভাবে ধরেন, এইভাবে এভাবে ধরে এই যে পাশাপাশি পাশাপাশি সেট করেন, এরকম করে এই যে পাশাপাশি সেট করেন এইভাবে। এই যে দেখেন, তো প্রায় সেম হচ্ছে, বা একটু 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 আঁকতেছে। এই যে এরকম এইভাবে মাপটা দিতে হবে আপনাদের, যে এখান থেকে এটা কতটুকু, এখান থেকে এটা এইভাবে পাশে যেভাবে মিলিয়ে দেখবেন, এই যে এখান থেকে ঠিক হচ্ছে কিনা এভাবে মিলিয়ে দেখবেন। আবার এভাবে রেখে এরকম করে বড় করে দেখবেন, বড় করে মিলিয়ে দেখবেন এভাবে। এই যে ঠিক আছে, আপনার কি বুঝতে পেরেছেন মাপটা কিভাবে নিতে হবে, কিভাবে প্র্যাকটিস কিভাবে করতে হবে? স্যার একটা আইডিয়া করতে হবে স্যার, তাই তো? হ্যাঁ, একটা আইডিয়া করে নিতে হবে, একটা আগে একটা আইডিয়া করতে হবে, করে তারপর সাবজেক্টের সাথে সেভাবে সরাসরি ধরে দেখতে হবে, এভাবে সাবজেক্টের সাথে এভাবে ধরে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। এই যে হ্যাঁ, দেখেন, কতটা আসলো আর কি। হুম, ঠিক আছে কিনা, বা কতটুকু এদের কতটুকু বড় হচ্ছে নাকি বেশি ছোট হয়ে যাচ্ছে। তো যখন আপনারা রেগুলার এই প্র্যাকটিসটা করবেন, যখন রেগুলার এরকম করে দেখবেন, তখন দেখবেন যে আপনাদের চোখের একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। চোখটা আগে যতটা ভুল করছিল
পরের কথাটা আর ভুল করবে না। তখন দেখবেন যে অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে। যেমন এই যে দূরত্বটা দেখেন এখান থেকে এই পর্যন্ত, আমি যদি একটা আনুমানিক একটা ধরি যে এই জায়গা থেকে টোটাল দূরত্ব উম এতটুকু হতে পারে, আমরা একটা অনুমান করলাম যে এখান থেকে টোটাল দূরত্ব এতটুকু হতে পারে। এখন একটু পেন্সিলটা নিয়ে দেখি। আহ, এই পর্যন্ত আমার অবশ্য অনেক বড় হয়ে গেছে। এখান থেকে এই পর্যন্ত। তারপরে আমরা আরো কিছু একটু একটু আন্দাজ করি যে এটা কতটুকু হতে পারে। এখান থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে যদি রেফারেন্সের চেয়ে বড় আঁকতে চাই, সেটা আমি বোঝাবো আপনাদের যে ছোট জিনিসটা কিভাবে বড় করে আঁকা যায়। মোটামুটি এতটুকু আসবে, এটা এখান থেকে এটা, এই দূরত্বটা এখান থেকে এটুকু এইভাবে। তো আপনাদের এভাবে প্র্যাকটিস করতে হবে যে আপনারা ফোনে রেফারেন্স দিয়েও করতে পারেন, যে একটা ফোনে একটা রেফারেন্স একটু জুম করে দেখলেন, এরকম করে একটা রেফারেন্স একটু জুম করলেন, জুম করে যে কোনো একটা দাগ আপনারা মেলাতে পারেন যে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত দূরত্ব কতটুকু হতে পারে, বা নিচের কোণা থেকে এই নিচের কোণা পর্যন্ত এখান থেকে এটা দূরত্ব। তো এরকম করে একটা একটা আইডিয়া করবেন যে এই জায়গা থেকে মোটামুটি এতটুকু হতে পারে, এখান থেকে মোটামুটি এতটুকু হবে, যে এটা থেকে এটা দূরত্ব। তো দেখি, আহ, এই যে এটা সেম, এটা একদম মিলে গেছে দেখেন, এখান থেকে যা আছে এখান থেকে এটা পুরোপুরি সেম, এই যে। তো এটা আসলে বলছি আবার, আবার হচ্ছে এই যে একদম এখান থেকে এটা দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, তো এরকম একটা আহ এভাবে দেখবো যে দেখুন এই জায়গা থেকে এটা দূরত্ব, এটা এভাবে একটা আনুমানিক একটা দাগ দিলাম যেখান থেকে এতটুকু হতে পারে, এখান থেকে এতটুকু হতে পারে। একটু দেখি আসলে ঠিক হয়েছে কিনা। এই যে, এই যে দাগ দেখেন, দাগের এখানে আমার আঙ্গুল, এই যে দাগের এখানে আঙ্গুল, আর এই যে পেন্সিল, প্রায় সেম। তাহলে কি সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা, যে মাপের প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। জি স্যার। প্রথমে আপনারা কোনো জিনিস সামনে রেখে 4-5 ফুট সামনে রেখে প্র্যাকটিস করবেন। দ্বিতীয়ত এভাবে ফোন থেকে এভাবে প্র্যাকটিস করবেন, সরাসরি দাগ দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। দাগ একটা হচ্ছে দাগ দিয়ে প্র্যাকটিস, আর একটা হচ্ছে আঙ্গুল দিয়ে ধরে প্র্যাকটিস। ওকে, জি স্যার। ঠিক আছে। তো আমার মনে হয় আজকের জন্য এতটুকু যথেষ্ট নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তো কেমন লাগলো আজকের বিষয়? খুব ভালো লেগেছে স্যার। জি স্যার, ভালো লাগছে। আর ভালো লাগছে। আসলে ভালো লেগেছে। হ্যাঁ জি স্যার, ভালো লেগেছে। ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। স্যার, স্যার গো, ঠিক আছে, এখন আহ কারো কোনো কারো কোনো কথা বলার আছে কিনা, কারো কিছু বলার আছে কিনা আমাকে বলতে পারেন। হ্যালো। হ্যাঁ, এখন কিছু বলা কঠিন। স্যার প্র্যাকটিস করার পর বোঝা যাবে যে আসলে কোন জায়গায় বুঝতে পারছি আর কোন জায়গায় পার। এই সাবজেক্ট গুলো ভালো করে দেখেন যে কিভাবে আমি করেছি। প্রথমে কিন্তু সম্পূর্ণ ভাগ করে নিতে হবে, যে এটা যে অ্যাঙ্গেল আছে ওইদিকে একটা দাগ দিলাম, এটা যে অ্যাঙ্গেল আছে এদিকে একটা দাগ দিলাম, তারপর মাথাটা এটা আমরা আরেক ভাবে করতে পারতাম। আমি একটু দেখাই তাহলে, একটু ধারণা দিই। এটা আরেক ভাবে করা যায়, সেটা হচ্ছে যেমন উম, এখান থেকে একটা অ্যাঙ্গেল দিলাম, এখান থেকে একটা দিলাম, এইভাবে দিয়ে মাথাটা যতটুকু আছে, তো এখানে আমরা একটা রাউন্ড তৈরি করলাম। এবার বডিটা যতটুকু আছে এখানে আমরা একটা করে নিতে পারি, একটা আনুমানিক একটা শেপ দিয়ে। কিন্তু তারপর আমরা মাথার এখান থেকে এটা আস্তে আস্তে এই যে এখান থেকে যেরকম শেপ হবে ওটা দেখা যাচ্ছে এটা পরবর্তীতে শেপটা চেঞ্জ করে ফেলা যাবে। এই যে দেখেন, এই যে এখান থেকে পায়ের এটা যেটা এভাবে আছে, তারপর
এই যে দেখেন, এখানে চোখ, তারপর হচ্ছে এখানে একটা কান আছে, এখানে একটা কান আছে, কানের এখান থেকে লেজটা আছে। এই যে, বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, জি এটা স্যার। বেশি ইজি। সমস্যা নাই, আমি সব রকম শেখাবো আপনাদের, ইজি কঠিন সব শেখাবো। এটা দেখছেন কত কম সময় হয়ে গেল এটা। হুম, তো এইভাবে দুইটা রাউন্ড করে আমরা পরবর্তী শেপটা চেঞ্জ করতে পারি, যেখানে যেরকম হবে। তো এই ছিল আজকের ক্লাস। তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু বলার নেই, তাই তো? জি না স্যার। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, আমি আজকের মতো ক্লাস শেষ করে দিচ্ছি। স্যার, হ্যাঁ, স্যার কিছু বলার ছিল। বলেন। স্যার এই যে যে আমাদের যে আপনার মানে আপনি একটা ইউটিউবের চ্যানেলের ভিতরে আপনার এই রেকর্ড ক্লাসগুলো থাকে, হ্যাঁ? তো ধরেন হুম। আমাদের এই কোর্সটা শেষ হওয়ার পরে অনেক সময় অনেক কিছু আঁকতে গেলে মনে হতে পারে যে স্যার ওই ক্লাসটা যদি আরেকটু শোনা যেত। তা আমাদের এই এক্সেসটা কি 3 মাসই থাকবে, বা 4 মাস থাকবে, নাকি এরপরও আমরা এখান থেকে দেখতে পারবো লেকচারগুলো? এটা একটু জানার ছিল। সব সময় থাকবে, সব সময় পাবেন, সমস্যা নেই। মানে এটা কি আমরা সারা জীবন এক্সেস থাকবে, মানে সবসময় ঢুকতে পারবো? সারা জীবনই থাকবে, সমস্যা নেই। জি ধন্যবাদ স্যার, কারণ অনেক সময় অনেক কিছু মানে রিকল করতে হয় বা ভুলে যেতে হয়, তখন একটু দরকার হয়, তো এই জন্য আর কি বলা এটা। স্যার আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কি আজকে কোনো হোমওয়ার্ক দিবেন দিবেন কিনা? হ্যাঁ, আজকেই দিব। প্রতি প্রতি সপ্তাহে একটা করে হোমওয়ার্ক থাকবে আপনাদের। এবং আগামী সোম এবং তাহলে মঙ্গলবার স্যার আজকে আমাদের আপনাদের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক তো আমি দিয়ে দেবো, আপনাদের গ্রুপে দিব। হোমওয়ার্কের জন্য কি কোনো মার্কিং আছে? হ্যাঁ, আছে আছে। সেটা কি আজকে থেকে শুরু? আজকে থেকে শুরু বলতে আমি আজকে তো হোমওয়ার্ক দিয়ে দেবো, এটা হোমওয়ার্ক আপনারা জমা দিবেন আগামী সপ্তাহের, মানে আগামী ক্লাসের আগে। প্রতি সপ্তাহে একটা করে হোমওয়ার্ক থাকবে আপনাদের। জি। আর আমি বলেছিলাম যে প্রতি 15 দিন পর পর একটা করে পরীক্ষা হবে। তাহলে আজকে যে দুইটা ক্লাস হলো, কালকে থেকে তো আপনাদের মেইন ক্লাস শুরু হয়েছে, টিউটোরিয়াল ক্লাস। তো আজকে তো দুইটা ক্লাস হলো। এবং তাহলে আগামী সপ্তাহে যে ক্লাসটা হবে, তাহলে তো মোটামুটি 7 দিন হচ্ছে। এবং আগামী সোম মঙ্গলবারে যে ক্লাস হবে, তার পরবর্তী সোম মঙ্গলবারে ক্লাস হওয়ার পর, মানে মোটামুটি 6টা টিউটোরিয়াল ক্লাস হওয়ার পর আপনাদের একটা পরীক্ষা নেবো আমি। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি আমি, ওকে? ঠিক আছে, ভালো থাকেন সবাই, আর বেশি বেশি গুড প্র্যাকটিস নাইট। করবেন। অবশ্যই।